আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগামী 1 মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ইরান নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে। সংযুক্ত থাকুন, দেখতে থাকুন, রিপোর্টটি পুরোটা দেখবেন। প্রথমেই একটি মন ভরানো ভিডিও দেখুন। এটি রাশিয়ার মিগ-29 যুদ্ধবিমান, যা ইরানের মেহরাবাদ এয়ারবেসে নেমেছে। এটা এখন স্পষ্ট ইরান রাশিয়ান বিমান হাতে পেয়েছে, অর্থাৎ ইরানি পাইলটরা এখন রাশিয়ার মিগ-29 যুদ্ধবিমান ওড়াচ্ছেন এবং ট্রেনিং নিচ্ছেন। আরও মজার খবর শুনুন। রাশিয়া অফিসিয়ালি ঘোষণা করেছে যে ইরান ও রাশিয়ার মধ্যে বিশাল পরিমাণে বাণিজ্য চলছে এবং সেই বাণিজ্যের 80% নিজস্ব মুদ্রায় সম্পন্ন হচ্ছে, অর্থাৎ রাশিয়ান রুবল ইরান গ্রহণ করছে আর রাশিয়া ইরানের দিনার সহ অন্যান্য মুদ্রা গ্রহণ করছে। আরেকটি বড় খবর উদ্ঘাটন করছে যা আপনার উদ্বেগ বাড়াবে। যখন রাশিয়ান অ্যাম্বাসেডর সিরিয়ায় গিয়েছিল, তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান আসাদ রাশিয়ার অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেই কথোপকথন করিয়েছিলেন এবং পরে খবর শোনা যাচ্ছে যে সিরিয়ায় রাশিয়ার অ্যাম্বাসেডর আসাদ ও পুতিনের বার্তা নিয়ে, বিশেষ করে আসাদের বার্তা নিয়ে ইরানে গিয়েছেন। বলা হচ্ছে সিরিয়ার সরকার রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে। অন্যদিকে আইআরজিসির এক কমান্ডার ইরাকে পৌঁছেছেন। ইরাকের সেই মিটিংটা আপনার সামনে। ইরাকি একজন অফিসিয়ালের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন, আমরা যখন দেখলাম ইসরায়েল আমাদের উপর হামলা করছে, তখন আমরা জবাবি কার্যক্রম করেছি এবং আমাদের যতগুলো মিসাইল ছিল সবই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার বিষয়ে আমেরিকা ও ইসরায়েল ধারণা পায়নি। তাই ভবিষ্যতে আবার যদি তারা কোনো ভুল করে, তাহলে আমাদের হামলা 12 দিনব্যাপী যুদ্ধের থেকেও বেশি বিপজ্জনক হবে। এদিকে ফ্রান্সের বেশ কয়েকজন নাগরিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান তাদের জেল খাটাচ্ছে। ঠিক একইভাবে ফ্রান্সও অনেক ইরানিকে জেলে রেখেছে। আরেকটি সংবাদ হচ্ছে, একজন ইরানি নারী বর্তমানে ফ্রান্সের কারাগারে বন্দী। খবর আসছে যে বর্তমানে এই ইরানি নারীর বিনিময়ে ফ্রান্স ও ইরান এক ধরনের বিনিময় করবে, অর্থাৎ ফ্রান্স ওই নারীর সঙ্গে ইরানের কোনো ফরাসি নাগরিককে মুক্তি দেবে। এদিকে ইসরায়েলে পৌঁছে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি একটি চাঞ্চল্যকর বিবৃতি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান ও ইরানের মানুষ উন্নতি করুক, তারা তাদের মঙ্গল চান, কিন্তু তারা চান না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। He wants to have good relations with the Iranians, but they cannot have a nuclear weapon. And so we're going to keep on using and exhausting every diplomatic means possible to try to ensure that Iran does not have a nuclear weapon. That's our focus, and that will remain our focus for the... অন্যদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রীকে ফোন করে হুমকি দিয়ে বলেছেন, আপনার দেশে ইরাকে যারা প্যারামিলিটারি ফোর্স ও বিভিন্ন গোষ্ঠী আছে সেগুলো ইরানের প্রক্সি, তারা আমাদের জন্য সরাসরি হুমকি। সেগুলোকে অপসারণ করুন, অস্ত্র থেকে মুক্ত করুন, তাদের গ্রেফতার করুন, সীমান্ত থেকে সরিয়ে দিন। কিন্তু অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী যোগ্য ও ভারসাম্যপূর্ণ জবাব দিয়েছেন। এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেব না, সেটা ভূমি হোক বা আকাশ। ইরানের বিরুদ্ধে আমাদের ভূমি বা আকাশ ব্যবহার হতে দেব না, এবং শুধু ইরানের বিরুদ্ধে নয়, অন্য কোনো দেশের জন্যও আমাদের ভূমি ও আকাশ ব্যবহার করতে দেব না। এদিকে ইরানের একজন কর্মকর্তা ক্যামেরার সামনে একটি তথ্য উন্মোচন করেছেন। যখন হাসান রুহানি রাষ্ট্রপতি ছিলেন, তখন তাদের সময়ে চীনের সাথে J-10 ফাইটার জেট নেওয়ার কথা চলছিল, কিন্তু পরে হাসান রুহানি তা নেননি। কিন্তু এখন এই ইরানি কর্মকর্তা তথ্যের আলোকে ইঙ্গিত দিয়েছেন যে ইরান সম্ভবত চীন থেকেও ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে নেতানিয়াহু ইরান সম্পর্কে বলেছেন, উই আর ফাইটিং ইরান অন 8 ফ্রন্টস, অর্থাৎ আমরা 8টি ফ্রন্টে ইরানের সাথে লড়াই করছে, এবং সবচেয়ে বড় ফ্রন্টটি হচ্ছে সোশ্যাল মিডিয়া যুদ্ধ। ইরান যে প্রচারণা চালাচ্ছে সেটার অধীনেও আমরা লড়াই চালাচ্ছি। এখানে প্রশ্ন হলো, তিনি যদি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করছেন, তাহলে লেবাননে বোমা হামলা চালাচ্ছেন কেন? লেবাননে যেখানে সিজফায়ার আছে, ইসরায়েল যেখানে সিভিলিয়ান অঞ্চলের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলছে, লেবাননের ঘরবাড়ি গাজার মতোই উড়িয়ে দিচ্ছে। এছাড়া ইসরায়েলের ড্রোন লেবাননের রাষ্ট্রপতির প্রাসাদের উপর উঠছে। এটা কিসের সিজফায়ার? এই সিজফায়ার একটা কৌতুক। কেউ আমেরিকাকে জিজ্ঞেস করুক এটা কেমন সিজফায়ার। এরপর আবার নেতানিয়াহু বলেন, আমরা ইরানের বিরুদ্ধে 8 দিক থেকে লড়ছি। ওরে, একবার তো ঠিকমতো তুমি এক পাশ থেকে লড়াই করে দেখো। 12 দিনের মধ্যেই তুমি ইরানের সামনে গুটিয়ে পড়ে গিয়েছিলে এবং বলেছিলে আমরা যুদ্ধ চাই না। এদিকে হিজবুল্লাহ লিডার বলেছেন, ইসরায়েলকে লেবানন থেকে বেরিয়ে যেতে হবে। ইসরায়েল লেবাননকে গিলে ফেলার, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। হিজবুল্লাহ বলছে, ধরো যদি আমরা অস্ত্র ফেলেও দেই আর পেছনে সরে গেলেও তাতে কোনো পার্থক্য হবে না, কারণ ইসরায়েল লেবাননের জমি দখল করতে চায়। এর আগে ইসরায়েল নসরুল্লাহকে শেষ করে দিয়েছে, হিজবুল্লাহর বড় কমান্ডারকে মেরে ফেলেছে, লেবাননের সাধারণ মানুষকে হত্যা করেছে। তারপর তারা জয়ের ঘোষণাও দিল। আর আজ তারাই বলছে হিজবুল্লাহ আবার পুনর্গঠিত হচ্ছে, হিজবুল্লাহ নিজেকে আবার শক্তিশালী করছে, নতুন করে সদস্য নিচ্ছে। কিভাবে? তাহলে ধরে নাও তুমি হেরেছ, কারণ তোমার করা আক্রমণে তুমি যেসব বাহিনী নস্যাৎ করে দিয়েছ, হিজবুল্লাহর সব শীর্ষ নেতাকে মেরেছ,
তারপরেও যদি কয়েক মাসের মধ্যে হিজবুল্লাহ আবার পা জমায় তো সেটা তোমারই পরাজয়। অন্যদিকে সিরিয়ায় ইতিমধ্যেই আমেরিকার বাহিনী থেকে শুরু করে ব্যাপক সেনা ও সরঞ্জাম নামানো হয়েছে। আমার কাছে নিউজ এসেছে যে সিরিয়ায় প্রচুর পরিমাণে আমেরিকার ফোর্স অবতরণ করেছে, কার্গো জাহাজ নামছে, হেলিকপ্টার নামছে, অস্ত্র পাঠানো হচ্ছে। তাহলে সিরিয়ায় আসলে কি হচ্ছে? যে দেশ পুরো দুনিয়ার শান্তির কথা বলে ঘুরে বেড়ায় সে আমেরিকা নিজেই অন্য দেশে অস্ত্র পাঠায়, দুই পক্ষে লড়াই করায়, উভয় পক্ষকে অস্ত্র দিয়ে দেয়। এটাই তারা করছে। বিষয়টা এমন যে যারা আগে জুলানি ও আল কায়দার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমেরিকা আগে টেরোরিস্ট বলেছিল আর পুরস্কার ধার্য করেছিল। আজ আমেরিকা সেই একই লোকের সাথে মিলেছে এবং পশ্চিমা দেশগুলো তাকে টেরর তালিকা থেকে সরিয়ে দিয়েছে। উন্নয়নের নামে সবকিছুই হচ্ছে, শুধু নাম বদলে দিলেই হলো। ন্যাশনাল অ্যানথেম বদলে ফেলো। হ্যাঁ, জোলানি সরকার ভাবছে যে সিরিয়ার ন্যাশনাল অ্যানথেম মানে রাষ্ট্রগান বদলে ফেলা উচিত। কপিরাইটের কারণে আপনাদেরকে আমি সিরিয়ার রাষ্ট্রগানটি শোনাতে পারছি না, ইউটিউবে গিয়ে শুনতে পারবেন এবং সেটি বদলানোর প্রস্তুতি চলছে। সিরিয়া পুনর্গঠনে লাগবে $216 বিলিয়ন। $216 বিলিয়ন, সেখানে গত 14 বছর ধরে সিভিল ওয়ার হয়েছে, তাই এতটুকু খরচ তো লাগবে। অন্যদিকে তুরস্কের সংসদ অনুমোদন দিয়েছে যে আমাদের তুর্কি মিলিটারি সিরিয়া এবং ইরাকের ভেতরে আগামী 3 বছর পর্যন্ত থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা চাইলে 2 মিনিটে হামাসকে শেষ করে দিতে পারি, কিন্তু তাদের এবং আমাদের মধ্যে চুক্তি হয়েছে যে হামাস এখন তাদের অতীতের মতো নির্দয়ভাবে মানুষ মারবে না, কারণ তারা ইতোমধ্যেই অনেক লোককে মেরে ফেলেছে। শুনুন তিনি কি বলছেন। The Hamas situation where they're pretty violent people, I would say, that we could put that out in 2 minutes. We're giving them a chance. You know, they agreed that they'd be very good, very straight. They wouldn't be killing people, and they have killed people. That wasn't the deal we made. But if they don't honor the deal, they'll be taken care of very quickly. But I'd rather not have to do that. ওদিকে হামাস নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলি সেনা হত্যা বন্ধ করেছে। মধ্যস্থতাকারীরাও বলছে আমাদের কাছে সিজফায়ার হয়ে গেছে। তারপরও গত 24 ঘন্টায় ইসরায়েল 48 জন প্যালেস্তিনিয়ানকে হত্যা করেছে। হামাসও বলছে আমরা শর্ত মেনে নিয়েছি, তবু ইসরায়েল প্যালেস্তিনিয়ানদের নিরন্তর হত্যা করে চলেছে। ওদিকে গাজায় আবারও কাজ শুরু হচ্ছে। সীমান্ত এলাকার ধ্বংসাবশেষ সরিয়ে বাড়ি পুনর্নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। দেখুন। অন্যদিকে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে শুধু মিশরই একটি দেশ যা হামাসকে গাজায় পুনরায় শক্তিশালী হওয়া থেকে রোধ করতে পারে, তাই গাজার পুরো নিয়ন্ত্রণ মিশরকে দেওয়া উচিত। ওদিকে হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে এখন ধ্বংসাবশেষের মধ্যে হয়তো আটকে থাকা মানুষ থাকতে পারে, সেজন্য ভারী যন্ত্রপাতি এবং ধ্বংসাবশেষ অপসারণে অগ্রগামী প্রযুক্তি আমাদের সরবরাহ করা হোক, যাতে আমরা ইহুদি বন্দীদের মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে বের করে ইসরায়েলকে দিতে পারি। আসলে ইসরায়েল সবসময় নিজেদের মনমাফিক কাজ করে এবং ইসরায়েল চেয়েছিল যে এই চুক্তি তারা নষ্ট করবে, কিন্তু যখন বিপক্ষ সব শর্ত মেনে নিল তখন ইসরায়েল হতাশ হয়ে পড়েছে। ইসরায়েল হতবাক, কারণ এখন গাজার ভেতরে ইসরায়েলের নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। এখন হামাস যা বলছে তা সরাসরি ট্রাম্পের কথা বলছে, আর ট্রাম্প হামাসের কথা মেনেও নিয়েছেন এবং ইসরায়েলকে সামলাচ্ছেন। ইসরায়েল চায়নি যে তুরস্ক গাজায় প্রবেশ করুক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জোর করে নেতানিয়াহুকে শান্ত করলেন এবং এখন তুরস্ক গাজার ভেতরে প্রবেশ করেছে। ইসরায়েলের বড় বড় দাবি আর চলছে না, গাজায় ইসরায়েলের দমন নীতি আর কাজ করছে না, তাই ইসরায়েল বিক্ষুব্ধ। গাজায় যাই ঘটে থাকুক, বিশ্ব বুঝতে পারছে ইসরায়েলের আসল উদ্দেশ্য কি। বেলজিয়ামে গাজা, ওয়েস্ট ব্যাংক ও ফিলিস্তিনের সমর্থনে মানুষ রাস্তায় নেমেছে। এদিকে দেখুন, তুরস্কের একটি সংস্থা আছে যারা গাজায় হিউম্যানিটেরিয়ান কাজে যুক্ত হয়েছে। এটি তুরস্কের আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান গ্রুপ, যারা সর্বোচ্চ কাজ করছে। ইসরায়েল আগে এই সংস্থাটিকে সন্ত্রাসী বলেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উপর চাপ দেন, তার ফলে এখন সেই একই তুর্কি সংস্থা গাজায় কাজ করছে।
অন্যদিকে ইজিপ্টও ইসরায়েলকে টানাটানিতে রেখেছে, কারণ মিশরের প্রেসিডেন্ট ও সংসদ তাদের সেনাবাহিনীকে বড় ক্ষমতা ও স্বাধীনতা দেওয়ার জন্য একটি বিল আনছে। বিল পাশ হলে মিশরের সেনাবাহিনীকে বড় ক্ষমতা ও ছাড় দেওয়া হবে, এজন্য ইসরায়েল উদ্বিগ্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।